অনেক দিন পর মুম্বাই থেকে কলকাতায় নিজের বাড়িতে ফিরছে অমর্ত্য। তখন ঘড়িতে সন্ধ্যা প্রায় 6টা। আরব সাগরের তীরে সূর্যাস্ত হবার সময় হয়ে এলো। বিমানে উঠে সিট বেল্টটা বাঁধতে বাঁধতে ওর কানে গেল পাশের রোতে একজোড়া ছেলে ও মেয়ের খুনসুটি। প্রথমে চলল বিমানের জানালার ধারে কে বসবে এই নিয়ে, আর তারপর মেয়েটা কপট রাগ দেখিয়ে ছেলেটিকে বলল, ধুর যা, তোর সাথে কথাই বলবো না আর। রাস্তায় আসার সময় আইসক্রিম কিনে দিতে বললাম, তাও দিলি না। দিব্যি গাড়িতে বসে খেতে পারতাম। এদিকে প্লেনে জানালার ধারে সিটটাও তোর দখল করার মতলব। ছেলেটাও কিছু কম যায় না। মেয়েটির জবাবে বলল, তুই কেন বুঝিস না রে পাগলি? কলকাতায় ফিরে 1 সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে। এই সময় যদি তুই আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগিয়ে জ্বর ব্যাধি বাঁধিয়ে বসিস তাহলে তো মুশকিল। সাধে কি তোকে কিনে দিলাম না? মেয়েটা এবার খিলখিলিয়ে হেসে উঠে ছেলেটার নাকটা হালকা টিপে দিয়ে বলল, ওরে আমার হবু কেয়ারিং স্বামী রে, এখন থেকেই এত খেয়াল রাখছো বউয়ের? এক নিমেষে অমর্ত্যের মনে পড়ে গেল ফেলে আসা 9 বছর আগে সেই কলেজের জীবন, সেই সঙ্গে ওর আর অমৃতা সোনালির রূপকথা। ঠিক এইভাবেই আইসক্রিম খাওয়া নিয়ে বায়না করত। টিউশন পড়িয়ে আর নিজের পকেট মানির টাকা থেকে অমৃতাকে তখন কতটুকুই বা দিতে পারত অমর্ত্য। তবুও ওই ফুচকা, ঝালমুড়ি, কাঠি আইসক্রিম ভীষণ খুশি হতো অমৃতা। দুজনে মিলে স্বপ্ন দেখত একসাথে ঘর বাঁধার। কলেজ পাস করার পর অমর্ত্য কোনো চাকরি পায়নি। অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষায় পরপর ব্যর্থ হলো। তারপর সেসবের আশা ছেড়ে ভাবল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার যাতে ভালো চাকরির সুযোগ আসে। কিন্তু অমৃতার পরিবার রাজি ছিল না ততদিন অপেক্ষা করতে। পরে বন্ধুদের মুখে অমর্ত্য শুনেছিল অমৃতার বিয়ে হয়ে গেছে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে। এদিকে অমর্ত্য হোটেল ম্যানেজমেন্ট পড়া শেষ করে মুম্বাইয়ে এক বড় হোটেলে চাকরি পেল। মাইনে করিও বেশ ভালো। বাড়ি থেকে অনেক করে বলা সত্ত্বেও বিয়েটা ঠিক করতে রাজি হয় না অমর্ত্য। অমৃতার অবয়বটা বারবার ভেসে ওঠে মনের মধ্যে। ফেসবুকে অনেকবার খোঁজার চেষ্টা করেছে অমৃতাকে, কিন্তু পায়নি। হঠাৎ যেন ভাবনায় ছেদ পড়ল। ধাতব কণ্ঠে ঘোষণায় জানানো হয় বিমানে দমদম বিমানবন্দরের মাটি ছোঁবে আর কিছুক্ষণের মধ্যেই। বাড়ি ফিরতেই খুশির আবহাওয়া ঘিরে ধরল সকলকে। ভবানীপুরে যৌথ পরিবার অমর্ত্যদের। বাড়ি ফিরতেই বড়দার ছেলে রৌনক ছুটে এলো। এতদিন পর কাকুকে পেয়ে ছাড়তেই চায় না সে। মুখে যেন ফুলঝুরি ছুটছে। আচ্ছা কাকু, তোমাদের হোটেলে বিগ বি আসে? আর ওই রণবীর কাপুর, ঋত্বিক রোশন? অনেক বুঝিয়ে পরদিন ওকে স্কুল থেকে নিয়ে আসবে এই শর্তে কোল থেকে নামে। পরদিন স্কুল ছুটির সময় ভাইপোকে আনতে হাজির হয় অমর্ত্য। এ তো রৌনক আসছে, বায়না ধরে আইসক্রিম খাবে। দুজন মিলে এগোয় গাড়ির দিকে। অনেকেই ভিড় করেছে গাড়ির সামনে। আঙ্কেল, একটু সরে যাও না, আমি আইসক্রিম খাবো। হঠাৎ জামাতে টান পড়ে। অমর্ত্য পিছন ফিরে দেখে একটা ছোট্ট মেয়ে। মেরে কেটে বছর 5 বয়স হবে পুচকিটার। ভিড় ঠেলে গাড়ির সামনে আসতে পারছে না। অমর্ত্য একটু সরে আসতে এগিয়ে গিয়ে আইসক্রিমওয়ালাকে বলে, কাকু একটা চকোবার দাও, মা এসে টাকা দিচ্ছে। ওর ছেলে মানুষই দেখে হেসে ফেলে পিছন ঘরে অমর্ত্য। ছোটবেলা থেকে ভালো সময় বোধহয় কিচ্ছুটি হয় না, তবুও কালের নিয়মে বড় হতেই হয়। দাদা, কত দাম হলো আইসক্রিমের?
এতদিন পর বহুদিনের চেনা পরিচিত গলার আওয়াজ পেয়ে ফিরে তাকায় অমর্ত্য। ওই তো অমৃতা বাচ্চা মেয়েটার পাশে দাঁড়িয়ে। আচ্ছা, ওই কি তাহলে বাচ্চা মেয়েটার মা? ভালো করে অমর্ত্য তাকিয়ে দেখে অমৃতার আগের সেই ছটফটে প্রাণোচ্ছল ভাব উধাও। চেহারাও অনেক ম্লান। পায়ে পায়ে একটু এগিয়ে গিয়ে ও বলে, আরে অমৃতা, কেমন আছিস? অমৃতার চোখে মুখের ঘোর যেন কাটতে চায় না। এতদিন পর, বলে অমর্ত্য। তুই এতদিন পর কোথা থেকে? রৌনককে দেখিয়ে অমৃতা আবারও বলে, এটা কে? তোর ছেলে বুঝি? অমর্ত্য বলে, ধুর, কী যে বলিস, বিয়ে না করে এখনও সেই বাউন্ডুলেই রয়ে গেলাম। এটা আমার দাদার ছেলের সম্পর্কে ভাইপো, রৌনক। থাক আমার কথা আজ। বাহ, তোর মেয়েটা খুব কিউট তো। তোর মতো পেঁচিমুখী হয়নি তো কার মতো দেখতে হলো শুনি? ওর বাবার মতন কি? এবার একটু চমকে তাকালো অমৃতা। চোখের কোণায় জল ভরে এলো। অমৃতা বলে, এভাবে এখানে দাঁড়িয়ে হবে না, আজ তোর সব কথা শুনবো। অমৃতা অবশ্য, যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে চল আমাদের সেই পুরনো জায়গায়, গঙ্গার পাড়ে। গাড়িতে যেতে যেতে অমৃতা এতদিনের সব কথা খুলে বলে। যার সাথে ওর বিয়ে হয়েছিল, মানে অদ্রিতার, অমৃতার মেয়ে। বাবা বিয়ের 6 মাসের মধ্যে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ততদিন অমৃতা অন্তঃসত্ত্বা। তারপর বছরখানেক ভোগার পর পৃথিবী ছাড়ে অমৃতার স্বামী। কিন্তু তারপর অধিকাংশ বাড়িতে যা হয় আর কি, ছেলে মারা যাওয়ার মিথ্যা অপরাধের দায় চাপিয়ে ওকে বের করে দেওয়া হয় শ্বশুর বাড়ি থেকে। দুধের শিশুটাকে কোলে নিয়ে বাপের বাড়ি ফিরে আসতে বাধ্য হয় অমৃতা। এখন বাড়িতে বেশ কিছু প্রাইভেট টিউশন, কোচিং করে ও। অমৃতার বাবারও যথেষ্ট বয়স হয়েছে। উনিও বা আর কত সংসারের জোয়ার টানবেন। খানিক সময় পর গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে গঙ্গার পাড়ে এসে বসে ওরা। একটু দূরে তখন খেয়াল করেছে অদ্রিতা আর রৌনক। অমৃত্য বলে, দেখ, অমৃতা খেলাখুলি বলেছিল, সেদিন আমি জীবনে প্রতিষ্ঠিত ছিলাম না, তাই তোকে নিজের কাছে রাখতে পারিনি। কিন্তু আজ আমার আর কোনো বাধা নেই। অদ্রিতা যেমন তোর মেয়ে, তেমন আমারও মেয়ে। আমি চেষ্টা করব তোদের ভালো রাখার। তুই, আমি আর আমাদের আদরের অদ্রিতা, 3 জন মিলে ঘর বাঁধবো এবার। অমৃতার চোখে তখন জলের ধারা। কোনো মতে ও বলে, তোর পাগলামিগুলো এখনও গেল না অমর্ত্য। আমাদের কলেজের সেদিন আর নেই। অমর্ত্য আবারও বলে, সেদিন নেই বলে আজ আবার তুই আর আমি মুখোমুখি হয়েছি। সব অন্ধকার পেরিয়ে এবার শুধু আলো মাখবো 3 জনে। একবার তোর হাত বাড়িয়ে দেখ, কোনো দিন ছাড়বো না ওই দুটোখানি হাত। অমৃতা এই প্রথমবার শক্ত করে আঁকড়ে ধরে অমৃত্যর হাত। আগের মতো গলা ছেড়ে অমর্ত্য গেয়ে ওঠে ওর প্রিয় রবি ঠাকুরের একটা গান। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকলখানে। গঙ্গার পাড়ে বসে শুরু হয় আরব সাগরের তীরে ওদের নতুন খেলাঘর বাঁধার স্বপ্ন। পড়ন্ত আলোয় ভালোবাসা ছুঁয়ে এগিয়ে চলে আগামীর লক্ষ্যে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।